এই ক্লাসটার থেকে একটা টাইপ হয় যেটা হচ্ছে পরীক্ষায় পাস ফেল টাইপ, কে পাস করলো, কত নম্বর পেলে পাস হবে, এই ধরনের টাইপ থাকে, সেটাতে আমরা আসবো। তো সেটা আসার আগে এক দুটো অঙ্ক আছে বেতন সংক্রান্ত। আগের টাইপগুলোতে আমরা বেতন, সেভিংস, এক্সপেন্ডিচার এই অঙ্কগুলো করে এসেছি। আজকের যে টাইপটা সেটাতে আমরা আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা পরীক্ষার্থী কত নম্বর পেলে পাস করবে, বা স্কুলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত, এইগুলো পার্সেন্টেজের যে টাইপটা সেটা আমরা আজকে করবো। তো এই টাইপটা শুরু করার আগে বেতনের দু তিনটে অঙ্ক বাকি ছিল, একটা দুটোই বাকি ছিল, সেটা আগে আমরা একটু করে নিই। এই অঙ্কটা দেখো, রাহুলের বেতন রোহিতের তুলনায় 50%। যদি রাহুল 2250 টাকা সঞ্চয় করে, যেটি তার আয়ের 8%-এর সমান, তবে রোহিতের আয় কত? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক প্রায় পিএসসি ক্লার্কশিপ মিসেলিনিয়াসে এসছে, তোমরা এই ধরনের অঙ্কগুলো করবে, আমার আগের ভিডিওতে করানো আছে। তো এই অঙ্কটা একটু চেষ্টা করো। দেখো, রাহুলের বেতন রোহিতের তুলনায় 150, তাহলে রাহুল, এদিকে রোহিত, এই হচ্ছে, তাহলে রাহুলের বেতন রোহিতের তুলনায় 50%, তাহলে রোহিতকে আমার 100 ধরে নাও। এর 50% বেশি মানে এই 100 টাকা হলে 150 টাকা, তাহলেই তো 50% হচ্ছে। তাহলে কেটে ছোট করো, এটা 3:2 হলো। এবার তুমি তোমার সুবিধার্থে এক্স ধর, এক্স এক্স লিখতে পারো, আমি লিখছি না। এবার বলেছে যদি রাহুল 2250 টাকা সঞ্চয় করে, যেটি তার আয়ের তুলনায় 8%-এর আয়ের 8%-এর সমান, এর আয় কত সেটা অনুপাত আকারে আমরা বার করেছি। এবার সঞ্চয়টা বলেছে আয়ের 8%-এর সমান। আচ্ছা, রাহুলের আয় হচ্ছে 3, মানে 3 টাকা ধরো, তার 8%-এর সমান হচ্ছে কি সঞ্চয়টা 2250, তাহলে 3 × 8/100 সমান 2250। এটা এখান থেকে তুমি কাটাকুটি করবে, দিয়ে এক সমান, বা এখানে তুমি যদি এক্স ধরতে, যদি তুমি এখানে এক্স ধরতে, তাহলে এখানে এক্স পেতে, 3x, তাহলে এক্স সমান পেতে, তাহলে এক্স সমান হচ্ছে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 9375 এত টাকা। বাট তোমাকে কি জানতে চেয়েছে অঙ্কটাতে, যে রোহিতের আয় কত। তুমি এক্স সমান পেয়েছো 9375, এগুলো এক্স ধরেছো, রোহিতের আয় কত 2 × 9375 রুপিস, তাহলে কত আসছে, সেটা আসছে হচ্ছে 5 দুগুণ 10 না, 7 দুগুণ 14 থেকে 15, 5 3 দুগুণে 6 রেখে 7, 18,750। এইটা ছিল অঙ্কটা, ঠিক আছে। এরকম দু একটা অঙ্ক কিন্তু আয় ব্যয় থেকে পার্সেন্টেজে আসে, আয় ব্যয়, পরীক্ষায় পাস ফেল এগুলো কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আয় ব্যয়ের অঙ্ক আছে, এটা দেখো, রাজুর আয় তার ব্যয়ের তুলনায় 20% বেশি। যদি তার আয় 60% বৃদ্ধি পায়, তবে তার ব্যয় 70% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, রাজুর আয় বলেছে ব্যয়ের তুলনায় 20%। আমরা কি জানি, ইনকাম থেকে আমরা যদি এক্সপেন্ডিচার বাদ দিই, তাহলে আমরা কি পাবো, সঞ্চয় মানে সেভিংস, এটা পাবো আমরা। তাহলে আমরা কি লিখতে পারি, অর ইনকাম সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, তাহলে আই ইনকাম সমান এস প্লাস ই। এইটা আমার বেসিক থিওরি সঞ্চয়, খরচা এবং ইনকামের। এবার রাজুর আয় বলেছে তার ব্যয়ের তুলনায় 20% বেশি। আয়, ব্যয় আর আমার সঞ্চয়, এই তো। তাহলে আয় যেটা হবে ব্যয়ের তুলনায় 20%, মানে ব্যয়টাকে আমাকে 100 ধরতে হবে, তার তুলনায় আয় 20% বেশি, এটা হবে। তাহলে আমরা কি জানি, আই ইকুয়াল টু হচ্ছে সেভিংস প্লাস ই, তাহলে 100-র সাথে কত যোগ করলে ইনকামটা মিলছে, আমি যদি এখানে যোগ চিহ্ন দিই তাহলে আসছে 20, মানে সেভিংস আমার 20 টাকা, যখন আমি খরচা করছি 100 টাকা, আয় আমার অঙ্কের মোতাবেক 120 টাকা, তাহলে এই আয় 120-কে ব্যালেন্স করতে গেলে সেভিংস এর মান কত হতে হবে, সেটা যে 20 হতে হবে, সেটাই আমরা লিখেছি। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে, যদি আয় 60% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 70% বৃদ্ধি পায়, আয় 60% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত, 120 থেকে 60% বৃদ্ধি পাওয়ার মানে কত, সেটা হচ্ছে 120 ইন্টু 60% বৃদ্ধি 1 + 60/100, এইটা, তাহলে টোটাল আসবে কত, 60% যদি বৃদ্ধি পায় কত আসবে, এটা হিসাব করলে তুমি পাবে হচ্ছে 192, এবং ব্যয় কত
70% বৃদ্ধি পায়, মানে 100 টাকা ছিল 170, তাহলে 192 কে ব্যালেন্স করতে গেলে সেভিংস কত হতে হবে, এখানে বাদ দিয়ে দাও, তাহলে 2 2 22 টাকা। তাহলে আগে যখন সে 100 টাকা খরচা করতো তখন তার সেভিংস হতো 20 টাকা, আর এখন যখন সে 170 টাকা খরচা করছে কিন্তু সাথে আয়ও বেড়েছে, তখন তার সেভিংস হচ্ছে 22 টাকা। তাহলে 2 টাকার ডিফারেন্স কিন্তু হচ্ছে। এই 2 টাকাটাই এই 2 টাকাটাই কি, এই 2 টাকাটাই কি হচ্ছে, তার সেভিংস এর যে ডিফারেন্স। এটা কার উপর হচ্ছে, এবার প্রশ্নটা কি বলেছে দেখো, যে 70% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে, সেটা কার উপর, প্রাথমিকের উপর। তাহলে সঞ্চয় বৃদ্ধি বা হ্রাস বেড়েছে কত, 2, 2 ইউনিট বেড়েছে, কার উপর বেড়েছে, 20 উপর বেড়েছে। তাহলে এটাকে আমি যদি পার্সেন্টেজে বার করি 100, কত পাবো, 10%। ঠিক আছে, 10% বৃদ্ধি। ঠিক আছে, বুঝতে পারলাম। কারণ দেখো বৃদ্ধি হবে, 20 থেকে 22 হয়েছে, তাহলে প্লাস 10% বেরিয়েছে আমার, তাই জন্য তাহলে 10% বৃদ্ধি। আচ্ছা, অঙ্কটা বলো বোঝা গেছে কিনা? হ্যাঁ বোঝা গেছে। ঠিক আছে, পরে এইবারের এই টাইপগুলো হচ্ছে পরীক্ষায় পাস ফেলের টাইপ। এখান থেকে একটা প্রশ্ন আমি এক্সপেক্ট করছি যে দিতে পারে পরীক্ষায়। বেশ, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে ম্যাক্স অফ দ্য টাইম যেটা হবে, আমাকে করতে হবে টোটাল স্টুডেন্ট 100 ধরতে হবে, 100 এটা ধরতে হবে, এটা আমার কাজ। ঠিক আছে, আচ্ছা, কোনো পরীক্ষায় 100 জন বালক এবং 900 জন বালিকা অবতীর্ণ হলো, মানে পরীক্ষা দিল, বালকদের 50% এবং বালিকাদের 40% পরীক্ষায় পাস করতে কত পার্সেন্ট পরীক্ষার্থীকে ফেল করতে হয়েছিল, মানে কি, একটা টোটাল স্কুল আছে, সেই স্কুলে ছেলে আছে 1100 জন, মেয়ে আছে 900 জন। এবার টোটাল যখন পরীক্ষা নেওয়া হলো 1100 আর 900, তার মধ্যে 50% বালকদের এবং 40% বালিকাদের পাস করেছিল, তাহলে কত পার্সেন্ট পরীক্ষার্থীকে ফেল করতে হয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে করব, দেখো একটা অঙ্ক, আমার বয়েজ আছে আর গার্লস আছে। বয়েজ কত, 1100, আর গার্লস হচ্ছে 900। তাহলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত, এই দুটোর যোগফল, তাহলে কত, 2000 জন টোটাল পরীক্ষার্থী, মানে টোটাল শিক্ষার্থী ছেলে মেয়ে মিলিয়ে। এবার বালকদের 50% পরীক্ষায় পাস করছে, তাহলে বাকি 50% পাস করছে না, তাহলে 50% যখন পাস করছে সেটা কত, 550, এর 550, আর এর কত 40%, মানে 360, সরি এটা হচ্ছে 60%, 40% না 60%। বলি বিষয়টা, যে 900 জন এবং 1000 জন পরীক্ষা দিল, এবার বলেছে কত পার্সেন্ট পরীক্ষায় ফেল করলো, তাহলে 50% হচ্ছে পরীক্ষায় পাস করলো, আর এখানে এখানে 40% পরীক্ষায় পাস করলো, তাই তো। তাহলে 40% যদি পরীক্ষায় পাস করে, তাহলে এখানে একটা নাম্বার পাবো 9×6 = 54। ঠিক আছে, তাহলে 540, এটা কত, পাসের সংখ্যা, কিন্তু আমাকে কি জানতে চাই কতজন ফেল করেছিল, তাহলে 1100 জনের মধ্যে 50% যদি পাস করে, তাহলে আর 50% ফেল করেছিল, এই 50% ফেল করেছিল, মানে আরো 550 জন ফেল করেছিল। আর এখানে 60% ফেল করেছিল, কারণ 40% পাস করেছে, তাহলে 60% ফেস করলে কত হবে, এটা 36, 360 হবে, 36, 360, 4×9 = 36, তাহলে 9×6 = 54, তাহলে হচ্ছে 540 জন ফেল করেছিল টোটাল। 9×4 = 36, 360 জন পাস করেছিল, আর 60% তাহলে ফেল করছে, তাহলে 540 জন ফেল করছে। তাহলে টোটাল পরীক্ষার্থী ফেলের সংখ্যা কত, একটা হচ্ছে 550, একটা হচ্ছে 540, এই কজন ফেল করেছিল, তাহলে আমাকে জানতে চাই যে ফেলের রেশিওটা কত, ফেলের পার্সেন্টেজ কত। তাহলে কতর ওপর করব, প্রাথমিকের ওপর, যে 550 জন ফেল করলো আর 540 জন ফেল করলো বালিকাদের মধ্যে, কার উপরে করলো, 2000-এর উপরে করলো, তাহলে পার্সেন্টেজে বার করো কত আসবে, হিসাব করলেই বুঝতে পারবে। 550 আর 540 যোগ করলে হচ্ছে 500, 500, 1000, 1090, 1090 ডিভাইডেড বাই 2000, এইটা তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি তোমার প্রদত্ত অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেট করবে, 2 দিয়ে এটাকে করবে, তাহলে 2 5 10, 54, 2 5 10 9, 2 4 8 1, 2 5 10, হ্যাঁ 54.5 মতো আসবে। এটা 1000 টা না, 1000 না, এটা 1000 হবে, আমি প্রিন্ট লিখতে ভুল করেছি, এটা 1000, এই 100 হবে, সরি 1000 হবে না, 100। ঠিক আছে, এটাও 100 হবে, আমি জাস্ট লিখতে ভুল করেছি এটা, বুঝা গেছে। আচ্ছা, এটাকে আরেকটু তাড়াতাড়ি কি করে করতে অঙ্কটাকে, বয়েজ হয়েছে 1100 জন, তার মধ্যে
50% পাস করেছে, তাহলে 50% ফেল করেছে, ডিরেক্ট ফেলটা লিখে দাও, তোমাকে ফেলটাই জানতে চেয়েছে। 40% পাস করেছে, ডিরেক্ট 60% তার মানে ফেল করেছে, 540 জন, তাহলে এইটা একটা ফেলের নাম্বার, এইটা একটা ফেলের নাম্বার, দুটোকে যোগ করে 2000 দিয়ে ভাগ করে দাও। এই ছিল হচ্ছে অঙ্ক, এটা সবচেয়ে সহজ, ঠিক আছে। এইটা বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ। আচ্ছা, কোন স্কুলে 90% ইংরেজিতে পাস করে, 80% ছাত্র অঙ্কে পাস করে এবং 150 জন উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস করে, তবে যদি আচ্ছা করে যদি কোনো ছাত্রই উভয় বিষয় ফেল না করে তবে স্কুলে ছাত্র সংখ্যা কত, এইটা দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা বেসিক একটা অ্যাপ্রোচ আছে, সেটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। প্রত্যেকটাকেই পাশে অথবা প্রত্যেকটাকেই ফেলে রিপ্রেজেন্ট করতে হয়। ফর্মুলাটা হচ্ছে, যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো আমার অঙ্কে যে স্কুলে, সেখানে কি কি সাবজেক্ট আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, আর বোথ আছে। ইংলিশে কত পার্সেন্ট, 90% পাস করেছে, ম্যাথে কত করেছে, 85% পাস করেছে, আর বোথ কোনো বিষয় ফেল না করলে স্কুলের ছাত্র সংখ্যা কত। আমি ইন জেনারেল ধরে নেব স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে 100। আমি প্রথমে শুরুতেই এই টাইপে বলেছি যে 100কে আমাকে টোটাল নাম্বার ধরে নিতে হবে, এটাকে আমাকে টোটাল নাম্বার ধরতেই হবে, ঠিক আছে, 100। তাহলে ফর্মুলা যেটা আমার হচ্ছে সেটা আমরা দেখি, সেটা হচ্ছে যে টোটাল কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস বা ফেল করেছিল, এই হচ্ছে আমার মেন থিঙ্কিং। এখানে বলেছে যে বোথ, যেটা মানে উভয় বিষয়ে ফেল, সেখানে একজনও ফেল করেনি। তাহলে আমার কাজটা কি হবে, আমার কাজটা হবে হচ্ছে যে 100 মাইনাস ম্যাথে কত, ইংলিশে কতজন করেছে, 90%, আর তোমার ম্যাথে কতজন করেছে, 85%, আর উভয় বিষয়ে কতজন করেছে, 0। তাহলে প্লাস প্লাস মাইনাস, এইটা আমি চিহ্ন নিয়ে ভাববো না প্লাস না মাইনাস, আমার কাজ হচ্ছে ছাত্র সংখ্যা বের করা, সেটা পজিটিভ আসবে, মাইনাস এলেও আমি নেগেটিভে, মানে আমি নেগেটিভ চিহ্নটাকে নিয়ে মাথা ঘামাবো না। তাহলে 100 থেকে এটা কত আসছে বলো, যোগ করলে 5 9 17, মানে 175। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত, সেটা হচ্ছে 75। এইটা হচ্ছে উভয় বিষয়ে পাস বা ফেলের নাম্বার। এবার বলেছে যে উভয় বিষয়ে পাস করে 150 জন, তাহলে এই 75 কাকে রিপ্রেজেন্ট করবে, 150 জনকে। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে, দুজনকে। 75%, এটা পার্সেন্টে বেরিয়েছে, তাহলে 75% রিপ্রেজেন্ট করছে 150 জন, কারণ অঙ্কে বলেছিল উভয় বিষয়ে পাস, ঠিক আছে। আর উভয় বিষয়ে ফেল না করে বলেছে, উভয় বিষয়ে ফেল না করে, আমি জিরো টিরো যাই ধরবো, এখানে কিছু না লিখলেও আমার হতো, ঠিক আছে। তাহলে উভয় বিষয়ে পাস বলেছিল 150 জন, আমার যেহেতু পার্সেন্টেজ আকারে ছিল তাই জন্য এখানে আপাতত আমি কিছু লিখিনি, জিরো আকারে রেখেছি। তাহলে টোটাল বেরোলো কত, 75%, সেটা রিপ্রেজেন্ট করছে কত, উভয় বিষয়ে পাস করছে কতজন, 150 জন, তাহলে 1%-এ কত, 2 জন। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত, 1% রিপ্রেজেন্ট করছে 2 জন, তাহলে 100 আমি ধরেছিলাম, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার হবে 200 জন ছাত্র, ঠিক আছে, 200 জন ছাত্র। বুঝতে পারলাম এইটা। এবার তুমি হিসাব করবে, দেখবে তাহলে তুমি বোঝাতে পারছো জিনিসটা কিভাবে কি হচ্ছে। টোটাল স্কুলের ছাত্র সংখ্যা 200, এইরকম স্কুলের টোটাল ছাত্র সংখ্যা, এই টাইপটা কিন্তু পরীক্ষার হলে বহুবার এসছে, ঠিক আছে। এই টাইপটা তোমাদের করতে হবে। এবার বলো এটা বুঝলে কিনা। বেশ, পরে কোন পরীক্ষায় 19% ছাত্র ইংরেজিতে, আচ্ছা এখানে একটা মিস আছে, ইংরেজিতে ফেল, আচ্ছা অঙ্কে 10%, অঙ্কে 10% এবং 7% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাহলে প্রত্যেকটাই ফেল বলে দিয়েছে। তবে কত পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে পাস করেছিল, আমি এইখানে যে জিনিসটা বার করি সব সময়, এই 100 থেকে যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, 100 প্লাস 100 মাইনাস একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট বোথ মাইনাস বোথ, এই করে যে অ্যান্সারটা আমার এসছে 75, এটা কিন্তু উভয়। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই যখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু উভয়ের ফর্মুলা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাকে উভয় ফর্মুলা ব্যবহার করতে হবে, কারণ এখানে জানতেই চাইছি উভয় বিষয়ে কত পাস করেছিল। তাহলে আমার কাজ কি, 100 মাইনাস কোন সাবজেক্ট নেব, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নাও, ইংরেজিতে 19, আচ্ছা অঙ্কে হচ্ছে 10, আর উভয় বিষয়ে ফেল মাইনাস 7, উভয় বিষয়টাকে আমি এখানে লিখছি, 100 থেকে বাদ দিয়ে দাও, কত পাচ্ছ, 29 মাইনাস 7, এটা কত আসছে, 100 মাইনাস 22 সমান আসছে হচ্ছে 78% উভয় বিষয়ে পাস করেছে। বুঝতে পারলাম, এই টাইপ কিন্তু একটা দেয় পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ার ঘাটলেই বুঝবে। আচ্ছা
পরের অঙ্ক, কোনো পরীক্ষায়, এটা ভালো করে দেখো, কোনো পরীক্ষায় 3টি বিষয়ের প্রত্যেকটি 100 নম্বর করে পরীক্ষা, যাই সাবজেক্ট থাকুক প্রত্যেকটাই কত করে 100 করে পরীক্ষা। 100 100 100, 3টে সাবজেক্ট আছে আমার, একটা সাবজেক্ট, এটা দুটো সাবজেক্ট, এটা 3টে সাবজেক্ট, তাহলে টোটাল পরীক্ষা কত নম্বর? 300 নম্বর লিখে নিলাম। একজন ছাত্র প্রথম বিষয়ে 60% পেয়েছে, একটা বিষয়ে সে পেয়েছে 60% প্রথম সাবজেক্টে, এবং দ্বিতীয় বিষয়ে পেয়েছে 80% নম্বর পেয়ে মোটের ওপর, টোটালের ওপর 70% পেলে তৃতীয় বিষয়ে সে কত নম্বর পেয়েছিল? একদম সহজ অঙ্ক। প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বর হচ্ছে মোট গ্রেড, সেখানে প্রথমটাতে পেয়েছে 60, আর এটাতে পেয়েছে 80, আর টোটালে পেয়েছে 70। তাহলে টোটাল সে পরীক্ষা, টোটাল পরীক্ষা কত নম্বর? টোটাল পরীক্ষা হচ্ছে 300 নম্বর, টোটাল এক্সাম মানে রিপোর্ট কার্ডে কত থাকবে? 300। সে প্রথম দুটো সাবজেক্ট মিলিয়ে কত পেয়েছে? 100-র মধ্যে 240। তাহলে ফার্স্ট সাবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট এই দুটো মিলিয়ে সে কত পেয়েছে? 240 পেয়ে গেছে। তাহলে থার্ড সাবজেক্টে তাকে কত পেতে হবে? যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই টোটালটাকে আমি 300 দিয়ে ভাগ করি, তাহলে সে 70% পেয়েছে। এই হচ্ছে অঙ্ক। তাহলে 240 সে অলরেডি পেয়ে গেছে 300-র মধ্যে, তাহলে আর কত নম্বর পেলে সে 70% পাবে? এইটা হচ্ছে মেন থিঙ্কিং। তাহলে এই যে 240 যে পেয়েছে সেটা কতর মধ্যে পেয়েছে? 200-র মধ্যে পেয়েছে, কারণ দুটো সাবজেক্টের নাম্বার আছে, আরেকটা সাবজেক্ট ওটা লাগবে। 140 হবে কি? হ্যাঁ বলো বলো, ওটা 140 হবে না 240? কোনটা বলো তো? এটা ওই 140 যে না? হ্যাঁ 140, ঠিক 140 হবে। হ্যাঁ 140 হবে। তাহলে 140 সে 200-র মধ্যে পেয়ে গেছে, আর টোটাল 300-র মধ্যে সে পেয়েছে কিন্তু 70% নাম 70%। তাহলে 300 যদি সে নম্বরটা যেটা পেয়েছে সেটা কত পেয়েছে? 70% পেয়েছে। তাহলে 300-র মধ্যে সে পেয়েছে হচ্ছে 70%, তাহলে সে কত নম্বর পেয়েছে হিসাব করে নাও, 0 0 কাটো, মানে 7 3 21, 210 নম্বর সে 300-র মধ্যে কিন্তু তাকে পেলে তবেই সে 70% হবে। অলরেডি সে দুটো সাবজেক্ট মিলিয়ে পেয়ে গেছে 140, তাহলে আর কত পেতে হবে? 210 - 140, তাহলে আসছে হচ্ছে 70। মানে থার্ড সাবজেক্টে তাকে 70% নম্বর বা 170 পেতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। বেশ। আচ্ছা, কোনো পরীক্ষায় 73% ছাত্র অ্যাপটিটিউডে পাস করে, 70% জেনারেল অ্যাপটিটিউড এটা জেনারেল অ্যাওয়ারনেসে পাস করে, এবং 64% উভয় বিষয়ে পাস করে। যদি 6300 জন পরীক্ষায় উভয় বিষয়ে ফেল করে, তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? এইটা হচ্ছে অঙ্ক, তোমরা এটা চেষ্টা করো। পরেরটা, পরেরটা দেখো, এটা বলছে কোন স্কুলে 1400 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 25% চশমা পরে, এবং যতজন চশমা পরে তাদের 2/7 অংশ বালক চশমা পরে। এটা জিজ্ঞেস করছে, স্কুলে কতজন বালিকা চশমা পরে? আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অপশনটা তোমরা লিখে নাও, সুবিধা হবে। 250, 230, 210, 90। এটা চেষ্টা করো, অঙ্কটা বাড়িতে করবে। পরে কোনো পরীক্ষায় 65% ছাত্র ইতিহাসে পাশ করে এবং 55% হিন্দিতে পাশ করে, 5% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তবে কত পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে? এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন পাস ফেল ইকুয়াল বলে দেবে তোমাকে, তখন একই ইউনিটে আনতে হবে, আমি বলে দিয়েছিলাম। তো সেইভাবে চেষ্টা করবে, অঙ্কটা করে দেখো, এটা করে দেখো কি আসছে। আমি কি বলেছি? 100 মাইনাস একটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট মাইনাস বোথ, এই তো ছিল আমার। এখানে 65% ছাত্র পাস করেছে, 55% পাস করেছে, কিন্তু 5% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে পাস যদি করে, আমাকে হয় সমস্তগুলোকে পাশে আনতে হবে, না সমস্তগুলোকে ফেলে আনতে হবে। আমি সমস্তগুলোকে ফেলে নিয়ে আসছি। 65% ছাত্র হিসেবে পাস করেছে, মানে 35% করেনি। সেকেন্ডটাতে কি 55% হিন্দিতে পাস করেছে, মানে 45% করেনি, আর বোথ দিয়েছে 5% ফেল করেছে। এইটা 80 থেকে 5 বাদ দিলে 75, তাহলে তো 25 হবে। 25। এই সহজ জিনিস ইয়ের সামনে, প্রশ্নপত্রের সামনে, তখন একবার ভুলটা করলে দিয়ে তারপর আবার ওটাকে মুছে অন্য জায়গায় কেটে ঠিক করবে, অন্য অঙ্ক করার জন্য রাফ পেজ পাবে। এইখানেই যখন ভুল করে তুমি 10 ধরেছো, কথার কথা বলছি, এখানে তুমি 10 ধরেছো, সঙ্গে সঙ্গে তাকালে না কেন অঙ্কটার দিকে যে আমার উত্তর বেরোচ্ছে অপশানে নেই? অপশানে ভুল নেই,
বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা একবার রিচেক করি। রিচেক করে নিজের ভুলটা বার করতে পারছো না, এর থেকে কি বলবো বলো? যে রিচেক করে অঙ্কটা আমি কোথায় ভুল করেছি, যেটা ছোটবেলা থেকে জিনিসটা দেখে আসছো, সেই ভুলটা তুমি বার করতে পারছো না। এটা আমার কোথায় সিলি মিস্টেক হচ্ছে। পরীক্ষার খাতায় যখন অঙ্কটা করবে তখন তো সেখানে একটাই রাফ পেজ থাকবে, কেউ দুটো থাকবে, এতটা অঙ্ক তুমি জায়গা নিচ্ছ, ঠিক আছে? তোমাকে অঙ্কটা এইটুকুর মধ্যে শেষ করতে হবে পরীক্ষায়, এইটুকু তুমি জায়গা নিচ্ছ, তারপরে তুমি ক্যালকুলেশনে ভুল করলে কিন্তু তুমি এগুলো মেলাতে পারবে না কোনোদিনই। এবং নিজের ভুলটা নিজেকেই সঙ্গে সঙ্গে বার করতে হবে খুঁজে, কোথায় ভুলটা আমি করলাম। ঠিক আছে, চলো পরের অঙ্কটা। কোনো পরীক্ষায় দুজন ছাত্রের মধ্যে একজন ছাত্র অপর ছাত্র অপেক্ষা 19 নম্বর বেশি পায় এবং তার প্রাপ্ত নম্বর তাদের দুজনের ছাত্রের প্রাপ্ত নম্বরের মোট নম্বরের 60%। দুজন ছাত্রের প্রাপ্ত নম্বর কত? এই অঙ্কটা পড়লে যে মাথায় যে ফিলিংটা হয় সেটা হচ্ছে অঙ্কটা গুলিয়ে যায়, এটা হচ্ছে প্রথম। এই ভাষাটাই এমন গুলিয়ে যাওয়ার মতো, ঠিক আছে? পরিষ্কার গুলিয়ে যাওয়া ভাষা। কি করে করতে হবে? ভেঙে ভেঙে পড়তে হবে। অঙ্কটা খুবই ছোট, এক লাইনের অঙ্ক, কিন্তু অঙ্কটা তৈরি করা হয়েছে যাতে পড়লেই বিরক্ত লাগে। ঠিক আছে, কোনো পরীক্ষায় দুজন ছাত্রের মধ্যে একজন ছাত্র অপর ছাত্র অপেক্ষা 19 নম্বর বেশি পায়, মানে একজন যা পেলো আরেকজন যা পেলো এরা 19 নম্বর বেশি পায়। এই অবধি তুমি বুঝতে পারবে। তারপরে কি বলছে? এবং তার প্রাপ্ত নম্বর, তাদের দুজন ছাত্রের প্রাপ্ত নম্বরের মোট নাম্বারের 60%, মোট নাম্বারের 60% এটা বলেছে, তাই তো? তাহলে 60% মানে কি, এটাকে বের করো। 3/5। এবার কি বলেছে? এই অবধি হলো। পরীক্ষায় দুজন ছাত্র আছে, একজন অপরজনের থেকে 19 নম্বর বেশি পায়। যে 19 নম্বর বেশি পেলো, এবার তার কথা বলছে, মানে তার মানে যে 19 নম্বর বেশি পেলো তার নম্বর তাদের দুজনের নম্বর, তাদের দুজনের নম্বর মানে কি 5, এটা দুজনের। আর তার নম্বর মানে কি, মানে প্রথম জন যে বেশি পেলো তার হচ্ছে 3। তাহলে একজন একজন পরীক্ষার্থী, মানে দুজন ছিল, তাহলে একজন পেলো হচ্ছে 3, টোটাল দুজনে মিলে পেয়েছে 5, তাহলে অপরজন পাবে 2, তাহলে 3:2। এটা হলো আমার কেস। এই দুজন ছাত্র, একজন পেয়েছে 3 নম্বর বা 3 ইউনিট, আরেকজন পেয়েছে 2 ইউনিট, এদের মধ্যে নম্বরের পার্থক্য মানে অপেক্ষা বলেছে 19 নম্বর বেশি, প্রথম জন দ্বিতীয় জনের থেকে 19 নম্বর বেশি, তাহলে 1 হচ্ছে গ্যাপ, এই 1 রিপ্রেজেন্ট করছে 19 কে। তাহলে দুজনের প্রাপ্ত নম্বর কত, এক একজন কত করে পেয়েছে? প্রথম জন পেয়েছে 3 × 9 = 57 নম্বর, আর দ্বিতীয় জন পেয়েছে 38। এই ছিল অঙ্ক। বোঝা গেছে? ঠিক আছে তো? হ্যাঁ। বেশ, চলো এবার এই অঙ্কটা করো। কোনো পরীক্ষায় 45% নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করে গেল। যদি পরীক্ষায় পাশ করার জন্য 55% নম্বর পেতে হয়, ন্যূনতম 55%ই পেতে হবে, তাহলে পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল? এটা করো। কি বললো? যে একজন ছাত্র আছে, সে 45% নাম্বার পেয়েছে এবং সে ফেল করেছে। 40 কত নাম্বারের জন্য? 40 নাম্বার, মানে আমি যদি তাকে 40 নাম্বার দিয়ে দিতাম সে পাস করতো, তখন তার পার্সেন্টেজ কত হতো? ন্যূনতম 55%। এটাই ছিল। তাহলে 10% কাকে রিপ্রেজেন্ট করলো? এটাকে এদিকে নাও, বিয়োগ করো। 10% রিপ্রেজেন্ট করলো 40 কে, তাহলে 100% রিপ্রেজেন্ট করবে কত? 700 কে। এটা ছিল। ঠিক আছে। কোনো কোনো একটি 300 নম্বরের পরীক্ষায় একজন ছাত্র 75 নম্বর পেল। যদি সে আর 6 নম্বর বেশি পেত তবে সে পরীক্ষাটিতে 5 নম্বর তুলতে পারত। পরীক্ষাটি পাস করার জন্য কত % নম্বর পেতে হতো? করো। যে টাইপগুলো দিলাম এই টাইপগুলো থেকে এক দুটো অঙ্ক আসবে, আরো কিছু অঙ্ক পাস ফেলের টাইপে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে মোটামুটি হয়ে যাবে। তো এটা হোক, সায়েন্স ক্লাসটা 3:30 থেকে স্টার্ট করবো, ঠিক আছে? ঠিক আছে।